আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে হট টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে স্বর্ণের দাম হ্রাস বৃদ্ধি। স্বর্ণের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে কমে যাচ্ছে। অবশ্য কমার চেয়ে বৃদ্ধির পরিমাণটাই বেশি। বিগত 1.5 বছরে স্বর্ণের দাম দ্বিগুণ হয়ে গেছে। তো অনেকেই দ্বিধা আছেন যে উনি কিসে ইনভেস্ট করবেন, স্বর্ণ কিনে ইনভেস্ট করবেন নাকি অন্য কোথাও ইনভেস্ট করবেন। তো আমরা একটু জেনে নেই কি কি কারণে স্বর্ণের দাম বাড়ে এবং কমে। স্বর্ণের দাম বিভিন্ন কারণে বাড়তে পারে এবং কমতে পারে। স্বর্ণ শুধু একটা পণ্য নয়, এটি একটি মুদ্রা। স্বর্ণকে ডলার সাথে তুলনা করা হয়। ডলারের দাম বৃদ্ধি পেলে স্বর্ণের দাম কমে, ডলারের দাম হ্রাস পেলে স্বর্ণের দাম বাড়ে। আবার এটা মনে হতে পারে যে ডলারের দামও বৃদ্ধি পাচ্ছে, স্বর্ণের দামও বৃদ্ধি পাচ্ছে। এটা কখন হয়? ডলারের দাম যখন খুব দ্রুত বাড়ে এবং কমে, আপ ডাউন করে, তখন কিন্তু মানুষ ডলারকে সিকিউর মনে করে না। সেই জন্য কিন্তু তারা গোল্ড কিনে, স্বর্ণ কিনে স্বর্ণতে ইনভেস্ট করে থাকে। তাছাড়া বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো তারা রিজার্ভ হিসেবে ডলার এবং স্বর্ণ সঞ্চিত রাখে। তো যখন দেখে যে ডলারের দাম ভবিষ্যতে কমতে পারে, তারা ইনসিকিউর ফিল করে, তখন কিন্তু গোল্ড কিনে রাখে। তো গোল্ডের চাহিদা কিন্তু তখন বৃদ্ধি পায়। বর্তমানে বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকে গোল্ডের চাহিদা বেশি বৃদ্ধি পেয়েছে, তারা গোল্ড কিনে রাখছে, সেজন্য কিন্তু গোল্ডের দাম বৃদ্ধি পাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ব্যাংক রেট কমে যাওয়া। ব্যাংক রেট কমে যাওয়া আসলে কি? অনেকে ব্যাংকে টাকা জমা রাখে, রিজার্ভ করে, ব্যাংকে সঞ্চয় করে। ব্যাংকে যখন রেটটা আগের তুলনায় কমে যায়, তখন তারা যারা ব্যাংকে টাকা জমা রাখে, তারা মনে করে যে তারা ব্যাংকে টাকা জমা না রেখে স্বর্ণ কিনলে ভালো হবে, স্বর্ণতে প্রফিট ভালো হচ্ছে, স্বর্ণের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো ব্যাংক রেটের চেয়ে স্বর্ণের যে বৃদ্ধি পাওয়ার কারণে যে লাভ বা মুনাফাটা হয়, সেটা যদি বেশি হয়, সেক্ষেত্রে মানুষ ব্যাংক থেকে ডাইভার্ট হয়ে স্বর্ণতে চলে আসছে। স্বর্ণের ঝুঁকি তাদের বৃদ্ধি পাচ্ছে। পরে একটা বিষয় হচ্ছে ক্রুড অয়েল, মানে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল বিক্রেতা দেশগুলা বা যে দেশগুলো উৎপাদন করে এবং বিক্রয় করে, তারা চায় যে তেলের মূল্যটা ডলার না হয়ে স্বর্ণেতে পরিশোধ করা হোক। কারণ ডলারের দাম কিন্তু যে কোনো সময় বেড়ে যায়, কমে যায়, বা সামনে কমার সম্ভাবনা আছে। সেই জন্য কিন্তু চাই যে স্বর্ণেতে পরিশোধ করলে স্বর্ণটা কিন্তু হুট করে রাতারাতি অনেক বড় পরিমাণ কমে যাবে না। স্বর্ণের দাম কমলে কিন্তু সামান্য একটু কমে এবং স্বর্ণের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আরেকটা হচ্ছে বিজনেস সিকিউরিটি। বিজনেস সিকিউরিটি আসলে কি? বিভিন্ন বড় বড় বিজনেস গুলো আছে, তারা সাধারণত লস কে টেকাতে, ভবিষ্যতে যাতে ব্যবসায় যদি লস হয়ে যায়, সেই লসটা তারা কিভাবে কাভার করবে, সেই জন্য তারা কিন্তু সম্পদ হিসেবে স্বর্ণ কিনে রাখে। আর স্বর্ণের দাম বৃদ্ধি পাবে, স্বর্ণের দাম বৃদ্ধি পেলে কি, তারা কেনা দাম থেকে যদি বিক্রয়ের দাম বেশি হয়, তাহলে প্রফিট হবে। এই প্রফিটটা তারা কিন্তু তারা লসটাকে কাভার করতে পারবে। তাছাড়া একটা বিষয় হচ্ছে রিটার্ন। রিটার্ন যখন কমে যায়, মানুষ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, ধরেন শেয়ার বাজারে বলেন বা যে কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করার ফলে তার যে রিটার্ন আসছে, মানে প্রফিটটা হচ্ছে, মুনাফাটা যদি কম হলে মানুষ মুভ করে স্বর্ণের দিকে। আর স্বর্ণের দাম কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং সে মনে করতেছে যে তার অন্য জায়গায় ইনভেস্টের ফলে যে প্রফিট আসতেছে, সেই প্রফিট থেকে স্বর্ণ কিনলে কিন্তু তার প্রফিটটা বেশি হচ্ছে। তো শেয়ার মার্কেটের একটা বিষয় আছে। শেয়ার মার্কেট কিন্তু অনেকে ইনভেস্ট করার ফলে দেখে যে শেয়ার মার্কেট তাদের শেয়ারের দাম হঠাৎ করে ফল করে কিনা, শেয়ার মার্কেট ফল করে কিনা, সেই রিস্ক বা ঝুঁকি মানুষ নিতে চায় না। শেয়ার মার্কেটের ঝুঁকি এড়ানোর জন্য মানুষ স্বর্ণের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। মুদ্রাস্ফীতির কারণে স্বর্ণের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানুষের কাছে প্রচুর টাকা থাকে, তখন কিন্তু মানুষ সেই টাকা কিন্তু দিয়ে স্বর্ণ কিন্তু বেশি দামে
কিনতেছে। আর অর্থনৈতিক মন্দার কারণে কিন্তু স্বর্ণের দাম। একটা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশন, করোনার পরে কিন্তু আমাদের দেখতেছি স্বর্ণের দাম কিন্তু হুড় করে অনেক বৃদ্ধি পাচ্ছে। যে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, মানে মহামারী এই কারণে বা ভবিষ্যতে মহামারী হতে পারে বা আশঙ্কা আছে, সেক্ষেত্রে বিভিন্ন দেশ কিন্তু তারা স্বর্ণ কিনে রাখে, স্বর্ণ রিজার্ভ করে রাখে, যাতে তারা তাদের যে অবস্থা, প্যান্ডেমিক বা মহামারী অবস্থাতে ট্যাকল দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, মানে প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন বর্তমান কিন্তু প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা আছে, সেটা চিন্তা করে কিন্তু বিভিন্ন দেশের সরকার প্রধান বা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তারা কিন্তু স্বর্ণ কিনে রাখতেছে। আরেকটা বিষয় হচ্ছে যুদ্ধ, বিশ্বযুদ্ধ বলেন বা সাধারণত যে কোনো দুইটা দেশের যুদ্ধের ফলে কিন্তু সেই দুইটা দেশের অর্থনীতি নয়, সারা বিশ্বে কিন্তু অর্থনীতির উপর প্রভাব পড়ে, উৎপাদনের উপর প্রভাব পড়ে, আমদানি রপ্তানি সবকিছুর উপর প্রভাব পড়ে। তো দেখা যাচ্ছে যে যুদ্ধের কারণে কিন্তু স্বর্ণের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানুষের সিকিউরিটি বৃদ্ধি করার জন্য যাদের অন্যান্য কান্ট্রি গুলো আছে, তাদের যে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে যুদ্ধের ফলে, সেটা রিডিউস করার জন্য স্বর্ণ কিনে রাখে। এবং স্বর্ণের দাম কিন্তু স্বর্ণের প্রতি ঝুঁকি বেশি হওয়ার কারণে স্বর্ণের বেশি দাম দিয়ে কিনতেছে এবং স্বর্ণের দামটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে একটা বিষয় হচ্ছে লাক্সারিয়াস লাইফ। আমরা লাক্সারিয়াস লাইফ চিন্তা করতে গিয়ে আমাদের বিশেষ করে বিয়ের শাদীর ক্ষেত্রে বা বিভিন্ন আচার অনুষ্ঠানে গিফট হিসেবে আমরা কিন্তু স্বর্ণ হিসেবে ব্যবহার করে থাকি। তো স্বর্ণ পণ্য হিসেবে যখন আমরা ব্যবহার করি, স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকার কারণে, স্বর্ণের চাহিদা বৃদ্ধির কারণে স্বর্ণের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আরটা হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা ডলারের মাধ্যমে আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রায় 88% লেনদেন কিন্তু ডলারের মাধ্যমে হয়। আর ডলারের দাম কিন্তু দ্রুত বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার কারণে, বা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে বা হ্রাস পেতে পারে, সেটা চিন্তা করে কিন্তু স্বর্ণ কিনে রাখে ইম্পোর্টাররা। সেক্ষেত্রে তারা মনে করে যে স্বর্ণ কিনলে তাদের রিস্ক থাকবে না এবং তাদের যে মুনাফাটা বেশি হবে। আরেকটা বিষয় হচ্ছে পলিটিক্যাল ইস্যু। বিশেষ করে রাশিয়া, চীন যারা আছে, ওই দেশগুলো চাচ্ছে যে তাদের ডলারের উপরে তাদের ডিপেন্ডেন্সি, মানে নির্ভরশীলতা কমাতে চাচ্ছে। ডলারের নির্ভরশীলতা কমাতে গিয়ে তারা কিন্তু স্বর্ণ কিনে রাখতেছে, স্বর্ণ রিজার্ভ করতেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতি বছরে কিন্তু প্রচুর স্বর্ণ উৎপাদন হচ্ছে, টনের টন স্বর্ণ উৎপাদন হচ্ছে। স্বর্ণ আমাদের যে জায়গা থেকে উৎপাদন করা হয়, সহজলভ্য জায়গা থেকে স্বর্ণ কিন্তু উৎপাদন হয়ে গেছে। এখন স্বর্ণ উৎপাদন খরচ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বেশ গভীরে যেতে হচ্ছে স্বর্ণ উৎপাদন করার জন্য। তাছাড়া এমন দুর্গম অঞ্চল থেকে স্বর্ণ উৎপাদন করা হচ্ছে, যার ফলে কিন্তু মজুরি খরচ বৃদ্ধি পাচ্ছে। এই মজুরি খরচ, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে স্বর্ণের দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা আলোচনা করব যে স্বর্ণের দাম তো জানলাম আমরা কি কারণে বৃদ্ধি পাচ্ছে বা কি কারণে কিন্তু কমে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এখন আপনাদের কাছে বা আমাদের কাছে যাদের কাছে টাকা আছে, যে আমরা কোথায় ইনভেস্ট করব, কোন ক্ষেত্রে ইনভেস্ট করবো, স্বর্ণতে ইনভেস্ট করব, বাড়িতে ইনভেস্ট করব, গাড়িতে ইনভেস্ট করব, নাকি ব্যাংকে জমিয়ে রাখবো? দেখুন, রিস্ক কিন্তু সব জায়গায় আছে, রিস্ক নাই এমন কোনো জায়গা নাই। আপনি জমি কিনলেন নদীর পাড়ে, নদীতে কিন্তু জমিটা বিলীন হয়ে গেল, এখানে রিস্ক রয়েছে। ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংকে অনেক সময় চুরি ডাকাতি হয়ে যায়, ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে যায়, সেখানে রিস্ক রয়েছে। রিস্ক সব জায়গাতেই আছে। গাড়ি কিনলেন, গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি নষ্ট হয়ে গেল বা গাড়ি ক্ষতি হয়ে গেল, এখানেও রিস্ক রয়েছে। স্বর্ণ কিনলেন, স্বর্ণের দাম কিন্তু হঠাৎ করে কিন্তু স্বর্ণের দাম কমে যেতে পারে। সেই ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে একটা যে বিষয় মাথায় রাখতে হবে, একটা শব্দ আছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রবাদের মিনিংটা হচ্ছে এরকম যে আপনার কাছে স্বর্ণ ডিম রয়েছে,
সবগুলো ডিম আপনি একটা জুঁইতে রাখবেন না। একটা জুঁইতে যদি রাখেন, জুঁইটা যদি পড়ে যায় বা ভেঙে যায়, তাহলে সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে। তো আপনার কাছে ডিম আছে, সেই ডিমগুলা কিন্তু কয়েকটা জুঁইতে বন্টন করে রাখতে হবে, কমপক্ষে দুইটি জুড়িতে। সেক্ষেত্রে দেখা গেল যে একটি জুঁই যদি ভেঙে যায়, পড়ে যায়, তাহলে কিন্তু আরেকটা জুঁই কিন্তু সেফ থাকে। সেক্ষেত্রে আমাদের কিন্তু শুধু একটা সেক্টরে ইনভেস্ট করলে হবে না, ইনভেস্ট করতে হবে বেশ কয়েকটি সেক্টরে, কমপক্ষে 2 বা ততোধিক সেক্টরে কিন্তু ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে ফলে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকে না, বরঞ্চ লাভ অবশ্যই হবে। এবার আসি কুরআন হাদিসের আলোকে। একটা হাদিস আমরা জানি যে জান্নাত থেকে সাধারণত 4টি নদী পৃথিবীতে এসেছে। এর মধ্যে হচ্ছে ইউফ্রেটিস ফুরাত নদী, আর একটা হচ্ছে নীল নদী, আর আরো 2টি নদী হচ্ছে তুরস্কের জয়হান নদী, আর একটা হচ্ছে তুরস্কের শিফান নদী। এবার ফুরাত নদী নিয়ে কিন্তু একটা হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা এরকম যে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হবে। তো যারা যারা এই স্বর্ণের পাহাড়ের প্রতি আকৃষ্ট হবে, যুদ্ধে নিগৃহীত হবে, যারা দখল করতে যাবে, তাদের কিন্তু 99% লোকে কিন্তু মারা যাবে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কেউ যেন, যারা এই স্বর্ণের পাহাড়ের আশেপাশে থাকে, কেউ যেন এই স্বর্ণের প্রতি লোভ না যায়, তাদের স্বর্ণ গ্রহণ করতে না যায়, এখান থেকে কোনো স্বর্ণ সংগ্রহ করতে না যায়। তো এতে আমরা বুঝলাম যে মানুষের কিন্তু স্বর্ণের চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে, স্বর্ণের কিন্তু দামও বৃদ্ধি পাবে। স্বর্ণের দাম কিন্তু একবারে যে কমে যাবে জিনিসটা এমন না, স্বর্ণের চাহিদা অবশ্যই রয়েছে, স্বর্ণের দাম কিন্তু বৃদ্ধি পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো স্বর্ণের পাহাড় আসলে ফুরাত নদী কিভাবে বের হবে? এটা আসলে প্রাকৃতিক কারণে হতে পারে, ভৌগোলিক পরিবর্তনের কারণে হতে পারে যে ওইখানে পানি শুকিয়ে গেছে, ভূমিকম্পের ফলে কিন্তু মাটির গঠন পরিবর্তন হয়েছে, তখন কিন্তু এখানে কোন সভ্যতা বের হয়েছে, বা স্বর্ণের বিভিন্ন যে আলামত বের হয়েছে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো আমি ছিলাম কি কি কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পায় এবং আমরা কোথায় কিভাবে ইনভেস্ট করব এই বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।